আমাকে যখন ওরা বিষয়টা স্থির করতে বললেন, আমি তখন এই বিষয়টা আমার মতো করে ভেবে নিই। মানিকদাকে আমি প্রায় 6বার কি 7বার ইন্টারভিউ করেছি এবং তার মধ্যে দিয়ে অনেকগুলো স্মৃতি সেইখান থেকে আমি শুরু করার কারণটা মোটামুটি এই যে খুব দুঃখের ঘটনা যে এই সাক্ষাৎকারগুলোর অনেকগুলোই এর কোনো অস্তিত্ব এখন আর নেই। অর্থাৎ আমাদের দেশে বিদ্যাচর্চার ক্ষেত্রে বা অন্য ক্ষেত্রেও এটা প্রায় একটা অদ্ভুত একটা অভিশাপই বলবো বা বিপত্তি বলবো জানি না, যে কোনো কিছুকে সযত্নে সংরক্ষণ করা যাতে পরবর্তী প্রজন্মের মানুষ অন্যরা সেগুলো ব্যবহার করতে পারেন, পড়তে পারেন, দেখতে পারেন, এটা নিশ্চিত করার কোনো দায় আমরা বোধ করি না। এত দ্রুত আমরা অতীতকে মুছে দিই, ভুলে যাই এবং তারই প্রক্রিয়ায় এই সাক্ষাৎকারগুলোর খুবই দু একটা মাত্র অংশ মাত্র সেগুলো থেকে গেছে, বাকি তার কোনো প্রমাণ চিহ্ন কোথাও নেই। এবং এই অভিজ্ঞতাগুলো শুধু মানিকদাকে বলেছিলেন বা আমাকে প্রশ্ন করেছিলাম সেগুলোতে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, কিন্তু তাকে ঘিরেও যেভাবে এই সাক্ষাৎকারগুলো ঘটত, তার প্রস্তুতি, তারপরে সেটার নির্মাণ, তারও একটা কাহিনী আছে, একটা প্রচ্ছন্ন কাহিনী। সেই কাহিনীগুলো বলতে ভালো লাগে, শুধু স্মৃতিকণ্ডয়নের জন্য নয়, আমি বলবো যখন আপনারা তার আঁচটা পাবেন। ওর সঙ্গে আমার প্রথম সাক্ষাৎকার 1965 সালে। পরিচয় পত্রিকা, খুব পুরনো পত্রিকা, বাংলার সাংস্কৃতিক ইতিহাসে তার একটা ভূমিকা আছে। প্রথম সম্পাদক ছিলেন সুধীন্দ্রনাথ দত্ত এবং পরিচয় যারা পরিচালনা করতেন তখন, তার মধ্যে 40-এর দশকের একেবারে অগ্রণী বুদ্ধিজীবী, শিল্পভাবুক, লেখক এরা জড়িত ছিলেন। সুধীন্দ্রনাথ দত্ত, সুশোভন সরকার, গিরিজাপতি ভট্টাচার্য, বিষ্ণু দে, মানিক বন্দ্যোপাধ্যায়, এরকম মানুষেরা। সেই পরিচয় 50-এর দশকে যখন এসে পৌঁছয়, অনেক পালা বদল হয়েছে, পরিবর্তন ঘটেছে। 50-এর দশকের 60-এর দশকে তাঁরা চলে গেছে, কিন্তু তার উত্তরাধিকারে পরিচয় 65 সালে সম্পাদক গোপাল হালদার আর আমরা দুজন খুব তরুণ, সদ্য বিশ্ববিদ্যালয় থেকে বছর 3-4 পাশ করেছি, আমরা স্থান পেয়েছিলাম সেই বিদ্বজ্জন সমাবেশে। সম্পাদক মণ্ডলীতে ছিলেন সুশোভন সরকার, মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়, বিষ্ণু দে, দেবেশ রায়, এরা ছিলেন। আর আমি আর আমার বন্ধু পার্থ বসু। পার্থ পরে একটা সময় আনন্দবাজারের বইয়ের পাতায় প.ব. নামে স্বাক্ষর করে একটা কলম লিখত, খুব অসাধারণ একটা কলম। আর আপনারা অনেকে জানবেন যে সুকুমার রায়ের যে গ্রন্থাবলী, যেটা সত্যজিৎ বাবুর আর পার্থ যুগ্মভাবে সম্পাদনা করেছিলেন। আর পার্থর সম্পাদনায় শিক্ষা পুলিনবিহারী সেনের কাছে। রবীন্দ্রনাথের বই যখন পুলিনবাবু সম্পাদনা করছেন, শেষ জীবনে পার্থর অন্যতম সহকারী ছিল। আমি আর পার্থ দুজনে ওই 65 সালে পরিচয়ের সম্পাদক মণ্ডলীতে স্থান পাই। আমি আর দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আমরা দুজন সহ সম্পাদক, আর সম্পাদক গোপাল হালদার। আমরা ওই দায়িত্বটা পেয়েই গোপালদাকে বলি আমি আর পার্থ সলা পরামর্শ করে
যে পরিচয় পত্রিকার একটা বিশেষ সংখ্যা বের করা যাক, যাতে আমরা সাহিত্যের সঙ্গে বাকি নানা শিল্পকলাগুলোর এইগুলো যোগসূত্রগুলোকে ধরবার চেষ্টা করব একটা সংখ্যার মধ্যে। এই ভাবনাটা এসেছিল আমার পারিবারিক সংগ্রহে দুটো পুরনো পত্রিকা, একটা 34 সালে প্রকাশিত 1934-এ, অন্যটা 1936 সালে প্রকাশিত, ইংরেজিতে 4 আর্টস অ্যানুয়াল নামে একটা পত্রিকা। খুব দুর্লভ পত্রিকা, দুটোই বেরিয়েছিল সংখ্যা। সম্পাদনা করতেন হরেন ঘোষ। হরেনবাবু কর্মজীবনে ঠিক কি করতেন আমরা জানি না, কিন্তু ভারতবর্ষের শিল্পের ইতিহাসে, বিশেষ করে অভিকরণ শিল্পের ইতিহাসে, পারফরমেন্সের ইতিহাসে আমাদের প্রথম ইমপ্রেসারিও, যিনি শিল্পীদের, সঙ্গীতে নৃত্যের শিল্পীদের খুঁজে বার করে আনছেন এবং তাদের উপস্থাপন করছেন সারা দেশের সামনে। উদয়শঙ্কর যখন প্রথম বিদেশ যাপন, আপনারা জানেন যে উদয়শঙ্কর বিলেতে শিল্পকলা শিখতে যান, নাচে ওর কোনো দীক্ষা শিক্ষা কোনো কিছুই ছিল না, আগ্রহ ছিল না। এবং আনা পাভলোভার কীর্তির যুগ তখন শেষ হয়ে গেছে। উনি প্রায় পেশাগত যেটা বড় ব্যালের জগৎ, সেখানে প্রায় নির্বাসিত, সেখান থেকে বা প্রান্তিক হয়ে গেছেন বলা যায়। কোনো রকমে নিজে একটা ছোটোখাটো দল তৈরি করে, যে পুরো ব্যালে উনি করতে পারেন না, ব্যালে নৃত্যের একটা পুরো ব্যালে নৃত্য নাট্য, সেইটা করার সুযোগ, বিধে, সঙ্গতি, দল কিচ্ছু নেই। তার ফলে অল্প কিছু নৃত্যশিল্পীকে জড়ো করে উনি তখন যেটাকে ব্যালের পরিভাষায় বলে দিভার্টিজমো, বলতে পারেন বিচিত্র অনুষ্ঠান, এইরকম একটা অনুষ্ঠান করতেন। এবং সেই সময়টাতে 1920-এর দশকে, প্রথম মহাযুদ্ধ শেষ হয়ে গেছে, তারপর সেই রকম একটা সময়, তখন নতুন বিষয় খুঁজছেন পাভলোভাকে দেখতেও তত লোক জড়ো হয় না তখন, নিজের দল নেই, নিজের পুরো প্রযোজনা নেই, তার পুরনো সেই দাপট নেই, অন্য বিষয় খুঁজছেন। খুঁজতে খুঁজতে একদিন ঘটনাচক্রে একটা শিল্প প্রদর্শনীতে উনি উদয়শঙ্করকে দেখেন। উদয়শঙ্করের শরীরটা ওর এত ভালো লাগে দেখতে, এমন সুঠাম একটা শরীর। যিনি আনা পাভলোভা উদয়শঙ্করকে আহ্বান করেন ওর নাচের দলে যোগ দিতে। দুটো নৃত্য, একটা রাধাকৃষ্ণ নৃত্য, আরেকটা ইন্ডিয়ান সিন এই নাম দিয়ে, দুটো বলতে পারেন ওরা আইটেম শব্দটাই ব্যবহার করতেন, আমিও তাই ব্যবহার করছি। দুটো আইটেম 10 মিনিট 10 মিনিট, দুটোতে উদয়শঙ্কর এবং আনা পাভলোভা দ্বৈত নৃত্য করতেন। এইটাই কিন্তু উদয়শঙ্করের নৃত্য শিক্ষার, নৃত্য দীক্ষার শুরু, যার নৃত্যের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, কোনো আগ্রহও ছিল না। উনি ছবি আঁকতেই শিখতে গিয়েছিলেন, জড়িয়ে যান এটার সঙ্গে এবং এটার মধ্যে একটা আকর্ষণ বোধ করেন। আনা পাভলোভার সঙ্গে থাকেন, 2 বছর কাজ করেন ওরা। ইংল্যান্ড থেকে অন্য দেশে ওরা যান, উদয়শঙ্কর যান, যেটুকু নৃত্য শিক্ষার ওইটের মধ্য দিয়ে। এবং আমার বইয়ের সংগ্রহে একটা বই আছে, খুব অদ্ভুত একটা বই। আনা পাভলোভার দলে আরেকজন তরুণ রুশ শিল্পী ছিলেন, তিনি একেবারেই পেশাদার প্রশিক্ষিত শিল্পী, ব্যালে শিল্পী। তাকে আনা পাভলোভা বলে দিয়েছিলেন যে এই ছেলেটি তো বছর 2 আমার দলে থাকবে, তারপরে চলে যাবে, তুমি ওই নাচটা আমার সঙ্গে নাচবে ওর পরে ও চলে গেলে, তাই ওর সঙ্গে সঙ্গে তুমি থাকবে। ওর শরীরের চালনার মধ্যে
একটা ভারতীয় কিছু আছে, অন্য দেশীয় একটা কিছু আছে, সেইটাকে তোমাকে তুলে আনতে হবে। এটা শুধু নাচের কিছু কলাকৃতি দেখানোর ক্ষেত্র নয়, তারও একটু গভীরে যেতে হবে। সেই জন্য তুমিও সঙ্গে সঙ্গে থাকো। এই শিল্পী তাঁর আত্মজীবনী লিখেছেন এবং তাতে উদয়শঙ্করের সঙ্গে ওর এই সংযোগ এবং সম্পর্কের জায়গাটা উনি খুব বিস্তারিতভাবে লিখেছেন। সেখান থেকে এটা আমার জানা। 2 বছর পরে উদয়শঙ্করের নাচে একটা আগ্রহ হয়, উৎসাহ হয়, কিন্তু পেশাদার ওই বহতার মধ্যে উদয়শঙ্কর থাকতে পারেন না। আনা পাভলোভারও এখান থেকে ওখানে যাচ্ছেন, নানা জায়গায় ঘুরছেন, খুব ব্যবসায়িকভাবে খুব সফল হয়নি ব্যাপারটা। এই সময় উদয়শঙ্কর ফিরে আসেন এবং ও নৃত্য শিক্ষা সেটা এখানে, এবং দল তৈরি করছেন। খুব বড় গুরুদের কাছে শিক্ষার সুযোগ কিন্তু হয়নি তখনও, কারণ কথাকলির বা ভরতনাট্যমের সত্যি যারা প্রবীণ গুরু তারা ওই বয়স্ক শিষ্য নিতে আগ্রহী ছিলেন না, নিতে চাননি। তার ফলে একটু দ্বিতীয় সারির গুরুদের কাছেই ওর শিক্ষাটা। কিন্তু যেহেতু চারুকলার সঙ্গে, ছবি আঁকার সঙ্গে দৃষ্টি যেটা তৈরি হয়েছিল, সেই দৃষ্টিটা কিন্তু খুব তৈরি দৃষ্টি, দৃশ্যকে বোঝার, চেনার, গ্রহণ করার, ধারণ করার, নির্মাণ করার দৃষ্টি। সেই দৃষ্টিতে তিনি দীক্ষিত। তার সঙ্গে যখন শরীরের ক্রিয়াকে যুক্ত করেন তখন নৃত্যেরও অন্য একটা চরিত্র তৈরি হয়, যেটা উদয়শঙ্করের অবদান আমাদের ভারতীয় নৃত্যে, আধুনিক নৃত্যে। কিন্তু সেই নৃত্যের অভিনবত্ব এটা ভারতীয় নৃত্য ধারা থেকে কিন্তু আলাদা, প্রথাগত ধারার এটা কোনো পুনরাবৃত্তি নয়। এটাকে গ্রহণ করার, সমালোচকের এটাকে মানছেন না, এটা ভরতনাট্যমও নয়, এটা কথাকলিও নয়, তাহলে কি হলো এটা? ওরা একটা ছকের মধ্যে ফেলতে চান। আর বিশেষ করে আমাদের দেশে বারবার এই যে পুরাণে ফিরে যাও, নাট্যশাস্ত্রে ফিরে যাও, অমুক জায়গায় ফিরে যাও, অর্থাৎ ওখান থেকে একটা যেন অনুমতিপত্র নিয়ে এসো, অনুমোদন পত্র নিয়ে এসো, তারপরে তোমার কাজকে আমরা নেব। তা নিজের দামে, তা নিজের চরিত্রে তাকে আমরা গ্রহণ করব না। এই প্রতিবন্ধকতার মধ্যে যখন ধাক্কা খাচ্ছেন উদয়শঙ্কর, তখন উদয়শঙ্করের সম্প্রদায়ের ইমপ্রেসারিও হন হরেন ঘোষ। হরেন ঘোষ উদয়শঙ্করকে প্রথম শান্তিনিকেতনে নিয়ে যাচ্ছেন রবীন্দ্রনাথের কাছে, কারণ হরেন ঘোষ উপলব্ধি করছেন যে এই প্রতিবন্ধকতাটাকে ভাঙতে গেলে, কাটাতে গেলে অন্তত রবীন্দ্রনাথের অনুমোদন এটা দরকার। এবং রবীন্দ্রনাথ সেই অনুমোদন দিচ্ছেন, খুব উচ্ছ্বসিত হয়ে নয়। রবীন্দ্রনাথও কিন্তু উদয়শঙ্করের নৃত্যকে সেই সময় সেইভাবে কিন্তু গ্রহণ করছেন না। কিন্তু হরেন ঘোষের উৎসাহ, উদয়শঙ্করের সঙ্গে কথা বলে, কাছ থেকে নাচ দেখে রবীন্দ্রনাথ লিখিতভাবে উদয়শঙ্করকে একটা প্রায় অনুমোদন দেন এবং হরেন ঘোষের পক্ষে সেটা কাজে লাগে। এবং সেই সময় মণিপুর থেকে নিয়ে আসছেন বিভিন্ন গুরুদের, শিল্পীদের। তার মধ্যে অন্যতম গুরু তরুণ কুমার। আমি 1972 সাল থেকে ঠিক প্যান্ডেমিক হওয়ার আগে পর্যন্ত, অর্থাৎ 2020 অবধি আমি প্রতি বছর নিয়মিত মণিপুরে গেছি এবং মণিপুরের থিয়েটার, মণিপুরের নৃত্য, মণিপুরের সংস্কৃতি, সাহিত্য এগুলোর সঙ্গে নানাভাবে জড়িয়ে থেকেছি। রতনের সঙ্গে বন্ধুত্ব হয় খুবই আগে, রতনের আবির্ভাবের প্রায় সঙ্গে সঙ্গে। রতন কিন্তু প্রথমবার ওর বাড়িতে আমাকে নিয়ে যায় তার বছর 4 পরে, অর্থাৎ 76-77 সাল এরকম হবে। বসত বাড়ির মধ্যে যখন আমাকে নিয়ে যাচ্ছেন রতন,
আমি বসছি, গুরু তরুণ কুমারের সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছে বাবার সঙ্গে। তরুণবাবু বললেন, চা খাবেন তো? আমি চা করে আনি। করে আমার হাতে পুরনো শিল্পীদের যেমন থাকে, এখনো অনেকে হয়তো থাকে, স্ক্র্যাপ বুক, একটা বড় বাঁধানো খাতা, তার উপরে বিভিন্ন অনুষ্ঠানের খবরের কাগজের পত্রিকা, সেগুলো সাঁটা। সেইটা আমার হাতে দিয়ে গেলেন, দেখুন আমি চাটা করে আনি। আমি খুললাম, প্রথম বড় একটা সাদা অনেকটা চওড়া পাতা, মাঝখানে কমিউনিস্ট পার্টির পত্রিকা ছিল তখন, স্বাধীনতা, স্বাধীনতা পত্রিকার একটা ছোট্ট ক্লিপিং, হরেন ঘোষের মৃতদেহ পাওয়া গেছে, একটা ট্রাঙ্কে খণ্ডিত মৃতদেহ পাওয়া গেছে। সময়টা 1946 সাল, হিন্দু মুসলিম দাঙ্গার সময়। সেই ছোট্ট খবরটা সেইটে পাতার মাঝখানে সাঁটা, আর কিচ্ছু নেই। পাতাটা উল্টোচ্ছি, পরের পাতাতে দেখতে পাচ্ছি খবরের কাগজের ক্লিপিং, নানা অনুষ্ঠানের। উল্টোতে উল্টোতে একটা অনুষ্ঠানের ক্লিপিং দেখছি, ইংরেজিতে স্টেটসম্যান পত্রিকার খবর, মহাজ্যোতি সদনে অল ইন্ডিয়া মিউজিক কনফারেন্সের অনুষ্ঠান হয়েছে সারা রাত্র ব্যাপী। রাত শুরু করেছেন ওস্তাদ ফয়াজ খাঁ সাহেব, তার পরের অনুষ্ঠান গুরু তরুণ কুমার এবং তার স্ত্রীর মণিপুরী নৃত্য। তারপরে আরো অনেক অনুষ্ঠান, বিদেশে, দক্ষিণ পূর্ব এশিয়াতে অনুষ্ঠান, তার ক্লিপিংস। তরুণবাবু ফিরে এলেন চা নিয়ে। আমি বললাম, এইটা কেন? মাথায় হাত ঠেকালেন, ঠেকে বললেন, উনি তো সব। হরেনবাবু আমাকে এখান থেকে না নিয়ে গেলে আমি কোথায় যেতাম, আমার কি হতো? আরো অনুষ্ঠানের পরিকল্পনা হচ্ছে, এমন সময় দাঙ্গা বেঁধে যায় কলকাতায়। অনুষ্ঠান বাতিল করে দিয়ে চলে আসতে হয়। গুরু তরুণ কুমার এবং ওদের পরিবার বৈষ্ণব, নবদ্বীপে ওদের গুরুগৃহ, নবদ্বীপে চলে এসেছেন, গুরুর আশ্রমে ছিলেন। ওইখানে চিঠি আসে হরেনবাবুর, একটা পোস্টকার্ড, যে দাঙ্গা থেমে গেছে, তুমি চলে এসো, এবার পরের প্রোগ্রামগুলো ঠিক করতে হবে। উনি টিকিট কেটেছেন, স্টেশনে অপেক্ষা করছেন, ট্রেনটা একটু দেরি করছে। উঠে গিয়ে খবরের কাগজটা কেনেন, কিনে ওই খবর দেখেন। ওর সমস্ত জীবনটা শেষ হয়ে যায় একদিক থেকে, আবার নতুন করে শুরু করতে হবে। তাই ওইটাকে একেবারে স্ক্র্যাপ বুকের প্রথম পাতায় ওইটাই খবর। সেই হরেন ঘোষ, তিনি যখন তার কীর্তির তুঙ্গে 20-এর দশকে, 30-এর দশকে, সেই সময় 30-এর দশকে 4 আর্টস অ্যানুয়াল পত্রিকাটা বের করেন। দুটো সংখ্যা বেরিয়েছিল। লেখক সূচিতে রবীন্দ্রনাথ ঠাকুর তো নিশ্চয়ই, অবনীন্দ্রনাথ, দিলীপ কুমার রায়, অরবিন্দ, ওসি গাঙ্গুলি, অর্ধেন্দ্র কুমার গঙ্গোপাধ্যায়, এরা লেখক সূচিতে। অসাধারণ ভালো আলোকচিত্র উদয়শঙ্করের অনুষ্ঠানের, বাল সরস্বতীর, দক্ষিণ পূর্ব এশিয়ার নানা রকম নৃত্য ফর্মের, অসাধারণ দুটো সংখ্যা। এবং ঠিক পাশাপাশি এই সংখ্যা যেরকম বের করছেন 4 আর্টস অ্যানুয়ালের, অসামান্য দুটো সংখ্যা, ঠিক সেই রকমই 1923-এ শিশির কুমার ভাদুড়ী যখন ওর কলেজের চাকরি ছেড়ে দিয়ে প্রথম পেশাদার থিয়েটার করতে এগিয়ে আসছেন, তখন তার পাশে এসে দাঁড়াচ্ছেন অবনীন্দ্রনাথ, গগনেন্দ্রনাথ, মণিলাল গঙ্গোপাধ্যায়, হেমেন্দ্র কুমার রায়, প্রেমাঙ্কুর আতর্থী, অর্থাৎ তখনকার সবচেয়ে অগ্রণী বুদ্ধিজীবী সমাজ। তারা নাচঘর বলে একটা পত্রিকা বের করছেন, মূলত শিশিরবাবুর থিয়েটারটাকে সমর্থন করার জন্যে। সেই সম্পর্কে আলোচনা, লেখা নিয়মিত বেরোচ্ছে। সেই পত্রিকারও কিন্তু প্রকাশক হরেন ঘোষ। এই
ফোরহাথ অ্যানুয়ালের ঘাঁটতে ঘাঁটতে উল্টোতে উল্টোতে ছোটবেলা থেকে ওই ধারণাটা চিন্তাটা কোথাও আমার মধ্যে আসতে ছিল, এবং তারই টানে পরিচয়ের ওই সংখ্যাটার আমরা পরিকল্পনা করি। এইটা যখন আমরা পরিকল্পনা করছি তখন একদিক থেকে বলতে গেলে পুরো সংখ্যাটাই কিন্তু সাক্ষাৎকার ভিত্তিক। কারণ কাউকে আমরা আপনি একটা লেখা দেবেন এ কথা কাউকে বলিনি। সঙ্গে সঙ্গে আমি লক্ষ্য করছিলাম যে শম্ভুবাবুর পুরনো লেখায়, বিশেষ করে চতুরঙ্গ পত্রিকা, যেটা হুমায়ুন কবির সম্পাদনা করতেন এবং অসম্ভব গুরুত্বপূর্ণ একটা পত্রিকা তখনকার, পরিচয়ের সঙ্গে সমমর্যাদায়, চতুরঙ্গে আমি দেখছি শম্ভুবাবু নিয়মিত লিখছেন আগে, এর খানিকটা আগে 50-এর দশকের শেষের দিকে, 58-59 সালে, তখন কিন্তু খুব নির্মমভাবে এবং কখনো কখনো প্রায় কি বলবো, খানিকটা রুচি বিগর্হিতভাবেও শিশির ভাদুড়িকে উনি আক্রমণ করছেন, নিন্দা করছেন খুব কঠোর ভাষা। কিন্তু আমার সঙ্গে যখন কথা হচ্ছে 60-এর দশকে এসে, তখন উচ্ছ্বসিত। তো আমি একদিন জিজ্ঞেস করলাম যে যখন এই সংখ্যাটার কথা ভাবছি, যে এইটা নিয়ে আমি যদি আপনাকে সাক্ষাৎকার নিই, শিশিরবাবুকে তখন দেখা, এখন দেখা, মাঝখানের দেখা, সবটা নিয়ে রাজি হন। বলেন যে বহুরূপীর গ্রন্থাগারে আমার যা কিছু প্রকাশিত লেখা পত্রপত্রিকায় সব আছে, তুমি সব পড়ে ফেলো, তারপরে এসো আমরা আলোচনা করব। এই দুটো সাক্ষাৎকার আকারেই লেখা দুটো তৈরি করতে হয়েছিল। তখন আমাদের হাতে টেপ রেকর্ডের যন্ত্র আসেনি। তার ফলে সাক্ষাৎকারের একমাত্র পদ্ধতি ছিল কথা বলতে বলতে নোট নেব, তারপর সেটা গুছিয়ে লেখাটা দাঁড় করাবো, এইটি রীতি ছিল, এক ধরনের অনুলিখন। কিন্তু আমি যেটা ঠিক করেছিলাম, বাকি ক্ষেত্রে যেহেতু প্রত্যেকে নিজেরা লিখছেন, এক্ষেত্রেও আমি যেটা করেছিলাম যে আমি একটা ফুলস্কেপ শিট, সেটাকে মাঝখান থেকে আড়াআড়ি আমি ভাগ করছি, এদিকে খালি মার্জিন, আধখানা পৃষ্ঠা আড়াআড়ি, এদিকে আমার লেখাটা, যেখানে আমি ওদের কথাটাকে যতটা পারি ওদের ধরনে, ওদের ভঙ্গিতে সেটাকে লিখে আনছি, এবং আমার প্রশ্নগুলো, উত্তরগুলো সেইভাবে। এই দুটো আমি শম্ভুবাবুকেও যেরকম দিই, মানিকদাকেও দিই, এবং ওদের বলি যে এই যে বাঁদিকের খালি মার্জিনটা রইল, যদি আপনারা কিছু যোগ করতে চান ওইখানে আপনারা ওটা লিখে দেবেন পরিষ্কার। এক। দুই, যদি আমি কোথাও লেখায় ভুল করে থাকি, আপনি বলেননি এমন কিছু আমার লেখার মধ্যে চলে এসেছে, সেটা খুব মোটা কালির দাগে কেটে দেবেন যাতে পড়া না যায়। আর যদি আমি এমন কিছু লিখে থাকি যেটা আপনি বলেছেন আপনার বিশ্বাস মতোই, আমি ঠিকই লিখেছি, কিন্তু এক্ষুনি ওটা ছাপা হোক এই লেখায়, এটা আপনি চাইছেন না, তাহলে খুব আলতো করে ওটা কেটে দেবেন যাতে পড়া যায়, কিন্তু আমি এই লেখায় অন্তর্গত করব না, কিন্তু আমি আপনাকে পরে উদ্ধৃতি হিসেবে এগুলো ব্যবহার করতে পারি। সত্যজিৎ বাবু, মৃণালবাবু দুজনকে পাওয়া গেছে তখন এইভাবে, মানিকদা সাক্ষাৎকার দেবেন, মৃণালবাবু আমার প্রশ্নের ভিত্তিতে প্রবন্ধ লিখবেন, তৃতীয় তারকা আমাদের তখন ঋত্বিক ঘটক, তাকেও চাই। ঋত্বিকবাবুকে সামলানো খুব মুশকিল, আর ঋত্বিকবাবুর সঙ্গে আমার পরিচয় আছে, কিন্তু সেই পরিচয় আমি কতটা ওর ওপর জোর করতে পারি, রাজি করাতে পারি কিনা আমি জানি না, সেরকম বন্ধুত্ব নেই, বা ওই রকম গিয়ে আমি হঠাৎ ওকে বলবো যে এই বিষয়ে আপনাকে লিখতে হবে, কি ভাবছেন বলুন,
সেই স্পর্ধাটাও নেই, সেই একটা দূরত্ব আছে। তাই মৃণালবাবু শরণাপন্ন হলাম। তাই মৃণালবাবুকে বলি যে ঋত্বিকবাবুর কাছে নিয়ে চলুন, এইটা বলবো। মৃণালবাবু বলেন যে ঋত্বিকবাবু প্রচণ্ড মদ্যপান করেন, আপনারা জানেন, সবাই তার কাহিনী শুনেছেন। তাই মৃণালবাবু বলেন যে নর্মাল প্রিকশন নিয়ে আমরা যাব, খুব ভোরবেলা যাব। ঋত্বিকবাবু তখনও ঘুম থেকে ওঠেননি। লক্ষ্মীদি সুরমা ঘটক দরজা খুললেন, আমরা বসলাম, বললেন ডেকে দিচ্ছি। ঋত্বিকবাবু উঠলেন, চোখ কচলাতে কচলাতে সে বসলেন। একটা চওড়া সোফা, তাতে উনি বসেছেন, আর দুটো ছোট সোফাতে আমি আর মৃণালবাবু বসে। মৃণালবাবু আমার সঙ্গে আলাপ করিয়ে দিলেন, করে বললেন যে ওর যা বলবার। ঋত্বিকবাবু বললেন একটু পরে মাথাটাতে নেড়বেন। আমার মাথায় না কিচ্ছু নেই। আমি, উনি ঠিক যেভাবে বলেছেন, আমি না মাথায় কিছু নেই, এমন তো হতে পারে না, খুব গম্ভীরভাবে বললাম। তো মৃণালবাবু হেসে ফেলেছে, উনি একটু হাসলেন, হেসে বললেন না তা ঠিক। বলে আমরা কথাটা বলতে শুরু করলাম ওই ছবিতে শব্দ নিয়ে। উনি কিভাবে শব্দকে ব্যবহারেন ছবিতে, সঙ্গীত নয়, শুধু শব্দ। এই আলোচনাটা হতে হতে বললেন ঠিক আছে লিখব। আপনার যেদিন লেখাটা দরকার তার 1 সপ্তাহ আগে আপনি আমাকে একটা পোস্টকার্ড দেবেন, আমি লেখা পৌঁছে দেবো পরিচয়। আমরা কথা বলছি, তারপরে মৃণালবাবুর সঙ্গে ঋত্বিকবাবুর কথা হচ্ছে। হতে হতে হঠাৎ একটা সময়, এবং সিনেমার এখানকার রাজনীতি, ব্যবসা ইত্যাদি নিয়ে যাতে আমার কোনো আগ্রহ নেই, আমি একটু অন্যমনা হয়ে বসে আছি। হঠাৎ দেখি ঋত্বিকবাবু কাঁপতে কাঁপতে হঠাৎ একেবারে উপুড় হয়ে মাটিতে পড়ে গেলেন, এবং পুরো শরীর কাঁপছে। একটা আওয়াজ হয়েছে, কারণ কি একটা কাঁচের গ্লাস ভেঙে পড়েছে। বাচ্চা মেয়ে, ছেলেটা মেয়েটা ওরা ছুটে এসে চিৎকার করে কেঁদে উঠেছে। লক্ষ্মীদিও ছুটে এসেছেন। আমরা কোনো রকমে দুজনে, আমি আর মৃণালবাবুকে ধরে তুলে আবার ওকে সোফায় বসাই। একটু কেটে গেছে এখানটায় করে, আমরাও কি করবো বুঝতে পারছি না, করে একটু জল টল দিয়ে ওকে একটু করে আমি আর মৃণালবাবু বেরিয়ে গেলাম কোনো ডাক্তার পাওয়া যায় কিনা। অত সকালে, তখন বোধহয় 7:45 কি 8টা হবে, আমরা 7টায় ওর বাড়ি পৌঁছেছি। কোনো ডাক্তারখানা খুলেনি। ফিরে আসি, লক্ষ্মীদি বলেন যে ভাবতে হবে না, আমি কালকে ওকে মদ খেতে দিইনি, তার ফলে এইটা হয়। আমাদের চেনা ডাক্তার আছে, উনি একটু বেলায় আসেন, আমি ওকে জানিয়ে দেবো, উনি এসে দেখবেন, ভাববেন না কিছু। তার কিছুদিন পরে খবর পাই যে উনি খুবই অসুস্থ হয়ে পড়েছেন। ওই 3 থেকেই অসুস্থতা শুরু হয়, এবং ওকে লুম্বিনীতে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে ওকে ভর্তি করা হয়েছে। আমি লেখার আশা ছেড়ে দিই, কিন্তু যেহেতু উনি আমাকে বলেছিলেন যে ঠিক যেদিন লেখা চাই তার 7 দিন আগে আমাকে চিঠি দেবেন, বাকিদের লেখা চলে আসে। এবং অমলেশঙ্করকে সাক্ষাৎকারের ব্যবস্থা করি। অমলেদি চাইছিলেন যে উদয়শঙ্করও যদি কথা বলেন। উদয়শঙ্কর একটা প্রচণ্ড মানসিক অবসাদের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, ওদের সম্পর্কেও একটু চিড় খেয়েছে, আলাদা থাকেন ওরা। কিন্তু অমলাদি তখন রবীন্দ্র সরোবর স্টেডিয়ামের ওপর তলায় একটা স্পেস নিয়ে ওইখানে শনিবার রবিবার বাচ্চাদের নাচ শেখাতেন। এই প্রথম সাক্ষাৎকারে মানিকদার কথায় ফিরে আসি, কারণ সেইটি আমাদের বিষয় আজকে। যেহেতু এই সময়টাতে ওই 65 সাল নাগাদ আমরা প্রথম ভালো করে অন্য দেশের ছবি, হলিউডের বাইরের ছবি, আপনারা জানেন বোধহয়, বা না জানলেও মনে রাখবেন যে 1952 সালে প্রথম ভারতবর্ষে একটা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হয়। এছাড়া বিদেশি ছবি দেখার আমাদের সুযোগও ছিল না। তার ফলে বিদেশি ছবি দেখাটা যখন শুরু হলো, তার সঙ্গে সঙ্গেই অন্য আরেকটা ভাবনা, চলচ্চিত্র ভাবনাও এই সময় উঠে আসে। সেটা ছিল যে প্রত্যেক দেশের তার ইতিহাস, তার পরম্পরা, সেখানকার মানুষের
হাঁটা চলা কথা বলার ছন্দ ছাঁদ এই সব মিলিয়ে, কারণ চলচ্চিত্র এতটাই শরীরী, শরীরকে এত কাছ থেকে দেখে, শরীরের গতিভঙ্গি চলন বলন সবটাকে কাছে দূরে প্রকৃতির সঙ্গে মিলিয়ে কখনো তার থেকে টেনে বার করে এনে কতভাবে দেখে। এইটে ধরে আমি সত্যজিৎ বাবুকে প্রশ্ন করি এবং এইটে নিয়েই আমাদের আলোচনা হয়। মানিকদের সঙ্গে এইটা আমার প্রথম সাক্ষাৎকার। দ্বিতীয় সাক্ষাৎকারের ইতিহাসটা আরও মজার। 1975 সালে আপনারা জানেন যে ভারতবর্ষে টিভি আসে, চালু হয়। 76 সালে কলকাতা দূরদর্শন কেন্দ্র চালু হয়। কলকাতায় যারা প্রথম প্রযোজক হয়ে আসেন, প্রডিউসার হয়ে আসেন, তার মধ্যে বিভাস চক্রবর্তী, অভিজিৎ দাশগুপ্ত, অনন্যা বন্দ্যোপাধ্যায়, সুমিত বন্দ্যোপাধ্যায় এরা ছিলেন। আর এমনি অল ইন্ডিয়া রেডিও থেকে প্রশাসনিক দায়িত্বে মীরা মজুমদার আমাদের প্রথম স্টেশন ডিরেক্টর হন এখানে। স্বভাবতই সত্যজিৎ রায়কে দূরদর্শনে উপস্থাপন করা হবে, এটা সবাই চাইবেন। বিভাস উদ্যোগটা নেন কারণ ক্যালকাটা ফিল্ম সোসাইটির কাজের সঙ্গে বিভাস যুক্ত ছিলেন, সেই সূত্রে মানিকদের সঙ্গে ওর একটা যাতায়াত পরিচয়ের সম্পর্ক ছিল। মানিকদাকে বলে, মানিকদা এক কথায় বলে, না তোমরা এখন কি করে টিভি করতে হয় তোমরা শেখোনি, আমি দেব না, এক কথা না বলে দেন। পরে 2-3 মাস পরে আবার বিভাস বলে, একেবারে উড়িয়ে দেন, কোনো প্রশ্রয় দেন না। তখন বিভাস বলে, ঠিক আছে আপনাকে আমি তাড়না করব না, আমি যে প্রযোজনাগুলো করছি তার মধ্যে নাটকও আছে, তার মধ্যে ইন্টারভিউ আছে, অনেক রকম প্রোগ্রাম, সব প্রডিউসারই অনেক রকম প্রোগ্রাম করেন। আমি যে প্রোগ্রামগুলো করছি সেইগুলো যেদিন টেলিকাস্ট হবে আমি তার আগে আপনাকে জানাবো, আপনি যদি অনুগ্রহ করে দেখেন, আমি পরের দিন সকালে আপনাকে ফোন করব, আপনার কেমন লেগেছে আমাকে বলবেন। প্রায় 4 মাস 5 মাস পরে বিভাস একদিন বলে সকালবেলা যে, মানিকদা একটা ব্যাপার খেয়াল করেছেন? কি? এই নিয়ে 4 দিন হলো আমার কোনো প্রোগ্রামে, এই 4টে প্রোগ্রামে আপনি কোনো খুঁত ধরেননি। বলাতেই মানিকদের যেটা খুব অভ্যস্ত, খুব সজোর হাসি হেসেছেন, বুঝেছি বুঝেছি, ঠিক আছে দেব ইন্টারভিউ, এসো একদিন কথা হবে। আমাকে বলেন এক কাজ করা যাক, তোমার মনে যে প্রশ্নগুলো আছে তুমি একটার পর এক পর প্রশ্নগুলো করো আমাকে সামনে, আমি উত্তর দেব সঙ্গে সঙ্গে। আমার উত্তর থেকে তোমার যদি কোনো প্রশ্ন আসে প্রশ্ন করো, উত্তর দিয়ে যাব। এইভাবে একটা রান থ্রু আমরা করি, সেটা আমরা করি প্রথম দিন। সঙ্গে সঙ্গে আমি ওকে আরেকটা কথা বলি যে, এবং ঠিক হয়েছিল যে এটা যেহেতু সত্যজিৎ রায়ের সঙ্গে এটা ন্যাশনাল টেলিকাস্ট হবে, তা আমি মানিকদাকে বলি যে এত বড় একটা দর্শক শ্রোতা শ্রেণী তারা আপনার কথা শুনছে, আপনার সিনেমা নিয়ে শুনছে, এই সুযোগ কিন্তু আপনার কখনো হয়নি। এত বড় একটা অডিয়েন্সকে আপনি সরাসরি সম্বোধন করছেন, কথা বলছেন, এটা কখনো ঘটে। এইটা ভেবে আপনি বিশেষ করে আপনার ভারতীয় দর্শকদের কিছু একটা বলতে চান, এমন যদি কোনো কথা থাকে সেটা আপনি আমাকে বলুন, আমি সেইভাবে একটা প্রশ্ন তৈরি করব যাতে ওই উত্তরটা আপনি দিতে পারেন। বলেন ঠিক আছে। তো প্রথম দিনের ওই রান থ্রুর পরে আমি বলি যে, বলুন এবার আপনার প্রশ্ন। তখন উনি একটু হাঁ হুঁ করেন, করে বলেন, আচ্ছা দেখো, চ্যাপলিনের মতো আমি একমাত্র ডিরেক্টর যে সিনেমার সবকটা দিক একসঙ্গে আমি নিজে হাতে করি। আমি চিত্রনাট্য লিখি, আমি অভিনেতা বাছাই করি, অভিনেতা অভিনেত্রীদের ডিরেকশন দিই, আমি ক্যামেরাটাও, তখন উনি ক্যামেরা ব্যবহার নিজে ইউজ করছেন, সুব্রত মিত্র আর কাজ করেন না 65 সালে, বংশীচন্দ্র গুপ্ত নেই, আর্ট ডিরেকশনটাও কার্যত উনি দেন, মিউজিকও উনি দিচ্ছেন তখন। তাই এইটা কেন করি?
কেন আমি সব করি, যেটা বিদেশে কেউ করেন না ডিরেক্টররা? এইটা প্রশ্ন করতে পারো, আমি তাহলে বলবো। তো ঠিক হয়, কিন্তু যেটা খুব লক্ষণীয়, তো আমরা একটা রান থ্রু করি, তারপরে শুটিংটা হয়। এবং শুটিংয়ের সময় যেটা হয় যে তখন একটা মাত্র সত্যিকারের ভালো ক্যামেরা ছিল, এবং সেই ক্যামেরাটা একটা ভ্যানের মধ্যে, গাড়ির মধ্যে বসানো থাকতো। সেই ভ্যানটা সারা কলকাতা টহল দিত, ইডেনে খেলা হচ্ছে, কোথায় মারামারি হচ্ছে, সেইগুলো সারাদিন ওটা ঘুরতো, শ্যুট করত। সেইটাই কিন্তু আমাদের একমাত্র ক্যামেরা। সেই ক্যামেরা দিয়ে কিন্তু 6:30 থেকে 9:30 যেটা টেলিকাস্ট, সেটাও তখনই হয়। সেইটার পরে নর্মালি আমরা এই জাতীয় প্রোগ্রামগুলো করি, কারণ ওই একটাই আমাদের ক্যামেরা আর ওই একটাই স্টুডিও। এবং ওই যে কথাটা বলছিলাম সেটা বলি, তারপরে এই ছবিও কি গতি হলো সেটা বলবো। ওই যে প্রশ্নটা ছিল যে কেন উনি করেন চ্যাপলিনের মতো, সেইটের উনি যখন বলেন আমাকে, তখন আমি আরেকটা ওকে প্রস্তাব দিই, উনি সঙ্গে সঙ্গে লুফে নেন সেটা। এর মাস 6 আগে কলকাতায় শতরঞ্জ কে খিলাড়ি শুটিং হয়েছে। স্যার রিচার্ড অ্যাটনবারো কলকাতায় ইন্দ্রপুরী স্টুডিওতে বানানো সেটে শ্যুট করতে এসেছেন। স্যার রিচার্ড অ্যাটনবারোকেও আমি দূরদর্শনের জন্য ইন্টারভিউ করি। একটা যেটা উনি আমাকে বলেছিলেন যে কথোপকথনের মধ্যে, যেটা ফর্মাল ইন্টারভিউতে নেই, আমায় বুঝিয়ে দিচ্ছে যখন, যে তুমি যখন একটা বিদেশি ছবি দেখো যাতে অনেকটা মিউজিক আছে, লক্ষ্য করবে যে ক্রেডিটসে থাকে মিউজিক ডিরেক্টেড বাই so and so, composed by so and so, conducted by so and so, performed by so and so. এই সব কটা আলাদা ক্রেডিটস থাকে। আমার ছবির ক্ষেত্রে কার্যত মিউজিক ডিরেকশন কিন্তু আমি দিয়েছি প্রত্যেকটা ছবিতে, এবং রবিবাবুকে উনি বলেছেন যে আপনি আপনার অর্কেস্ট্রা নিয়ে, আপনার টিম নিয়ে, আমার যেখানে 2 মিনিট মিউজিক দরকার বা 2.5 মিনিট মিউজিক দরকার, আপনি আমাকে 10 মিনিট দেবেন বা 8 মিনিট দেবেন। সেইভাবে ওরা বাজিয়েছে। তার ফলে এই অভ্যাসটাই ওদের নেই, এই চর্চাটাও নেই। তাই অন্তত 10 মিনিট করলে ওরা ওই স্বাচ্ছন্দ্যটা বোধ করে। তার থেকে কোন 2.5 মিনিট, কোন 3 মিনিট নেবেন, সেটা তো মানিকদা করছেন। অর্থাৎ মিউজিক ডিরেকশনটা কিন্তু সেটা কিন্তু উনি দিচ্ছেন, কিন্তু কম্পোজ করছেন নিশ্চয়ই রবিশঙ্কর, কন্ডাক্ট করছেন রবিশঙ্কর, এবং বাজাচ্ছেন ওর সঙ্গে শিল্পীরা। আরেকটাও দুঃখের কথা এবং কষ্টের কথাও, যে 81 সালেই আমি সদগতির ইন্টারভিউ করি, 10 মিনিটের, খুব গুরুত্বপূর্ণ ইন্টারভিউ। কারণ সদগতিতে আপনারা জানেনই যে সম্পূর্ণ অন্য ধরনের কাজ করছেন, তার আগে অবশ্য শতরঞ্জ করেছেন, দ্বিতীয় ছবি আবার প্রেমচন্দ থেকে, এবং সম্পূর্ণ অন্যরকম বিষয়, অন্যভাবে তৈরি করা ছবি, টেলিফিল্ম, একেবারে টেলিভিশনের মাপের মধ্যে করা ছবি। এবং প্রচণ্ড উত্তেজিত যখন আমি ওকে ইন্টারভিউ করতে চাই, যে এই একটা জগৎ, দলিতদের জগৎ, অন্য মানুষদের জগৎ, যেটাকে উনি চেনেন না, এই প্রথম চিনছেন, এবং এটা ওর কাছে একটা আবিষ্কার। এবং প্রচণ্ড উত্তেজিত, এবং বলছেন যে আমি আরও এই বিষয় নিয়ে ছবি করতে চাই। এই সাক্ষাৎকারে আমাকে বলেন। অপুর সংসারে যখন আসছি, আবার সেই ট্রেন লাইন, তার কাছে কিন্তু বাড়িটা, বারবার ওই রেল লাইনটা আসে। এবং একটা দৃশ্য মনে পড়বে আপনাদের, যেখানে দুজনে, অপু আর পুলু, তারা গল্প করতে করতে আসে রেল লাইনের ধার ধরে, শিশির ভাদুড়ির সধবার একাদশী দেখে এসেছে। সময়টা আবার কিন্তু ওই 30-এর দশকে এসে গেছে।
বড় হতে হতে এখানে এসে পৌঁছেছে। 20 থেকে এবার হয় 20-এর দশকের শেষের দিক, নয় 30-এর একেবারে শুরু। ওই অঙ্কটা যদি মনে রাখেন, অপরাজিতর অঙ্কটাকে। শতবার একাদশী দেখে ফিরছে খুব উত্তেজিত আলোচনা করতে করতে। ঠিক পরের ছবি হচ্ছে দেবী। দেবীতে দেখবেন আবার কিন্তু সৌমিত্র এবং শর্মিলাকে ফিরিয়ে আনছেন, কারণ সিনেমাতে নতুন যদি দুজন অভিনেতা আসে, আমরা তাদের তারকা বলিবে ইত্যাদি, কিন্তু ও দুটো যদি ছবির ভাষায় বলি, তারা আইকন হয়ে ওঠে, নতুন ফেসেস। সো এই দুটো আইকনিক তরুণ তরুণীর মুখ, এই দুটো মুখকেই ফিরিয়ে আনছেন পরের ছবিতে দেবী। দেবী কিন্তু প্রায় 100 বছর আগের ঘটনা, কিন্তু আবার গ্রাম থেকে একটি ছেলে, সে কলকাতায় পড়তে আসছে। ছবিটা শুরুই হয় একেবারে প্রথম দৃশ্য পুজোর দৃশ্য, তার পরের দৃশ্য যেখানে কাহিনীটা শুরু হয়, দ্বিতীয় দৃশ্যই বলা যাক, সেখানে হচ্ছে কিন্তু চিঠির খামের ওপরে সৌমিত্রদা নাম লিখছে, নিজের কলকাতার ঠিকানাটা লিখছে নাম দিয়ে। কারণ খামে ইংরেজিতে ঠিকানা লিখতে পারে না তার স্ত্রী, চিঠি লিখবে রোজ, সেই জন্যে খামের ওপরে ইংরেজিতে ঠিকানা লিখে দিচ্ছে। তার ফলে কলকাতায় আসা, কলকাতার ঠিকানা, এইটা দিয়ে কিন্তু ছবি শুরু হয় এবং আসছে গ্রাম থেকে কলকাতায়, সেটা প্রতিষ্ঠিত হয়। তারপরে স্ত্রী ঢোকে, স্ত্রীকে বলে যে রোজ চিঠি দেবে কিন্তু, করে খামগুলো রাখে। এবং কলকাতায় আসার পরে আবার একটা দৃশ্য আছে যেখানে শতবার একাদশী নাটক দেখতে যায় অপু এবং অপুর বন্ধু। এটা কিন্তু এখানে অপু নয়, এখানে অন্য চরিত্র, কিন্তু ঠিক একই, মুখ দুটো কিন্তু একই। অপু যাচ্ছে, স্ত্রীকে নিয়ে যায় না, কারণ স্ত্রী তো এখানে রয়েছে, বন্ধুকে নিয়ে যায় ঠিক আগের বারের মতন। কিন্তু এটা প্রায় 100 বছর আগের শতবার একাদশী, অর্থাৎ হয় গিরিশচন্দ্র তখন মারা গেছেন, হয় গিরিশচন্দ্রের ছেলে দানিবাবুর, নয়তো অমর দত্তের অভিনীত। তাই কোথাও এই যে ধারাটা, কিন্তু শ্রেণীতে একটা পরিবর্তন ঘটে গেছে। তখন যারা আসতো 100 বছর আগে, তারা কিন্তু জমিদারদের ছেলে, কিন্তু পরে যারা আসছে তারা বামুন পুরোহিত, তার ছেলে আসছে, কষ্ট করে তার মা তাকে পাঠাচ্ছে জমানো টাকা থেকে কলকাতায় পড়তে। অর্থাৎ একটা পুরো কলকাতা শহরের ইতিহাসটা কিন্তু আস্তে আস্তে এই সিনেমার ভাষায় জুড়তে জুড়তে উনি যাচ্ছে। সেইখানেই আবার জলসাঘরে চলে যাচ্ছেন, পুরনো গানের জগৎটাকে ফিরিয়ে আনছেন কলকাতায়। এই আবর্তনটা চলতে থাকে পুরো 60-এর দশক ধরে। তার মধ্যে রবীন্দ্রনাথ করছেন 61 সালে রবীন্দ্র শতবার্ষিকীর জন্য, 61 সালেই 3 কন্যা করছেন রবীন্দ্রনাথ থেকে। গ্রাম, বাংলাদেশ, ইতিহাস, এটাকে ধরতে ধরতে যাচ্ছেন করে। কোথাও বাংলা সংস্কৃতি, কলকাতার সংস্কৃতি, বাংলা কোথায় কলকাতাকে পুষ্ট করছে, কলকাতার চরিত্রটাকে তৈরি করছে, ভাঙছে, গড়ছে, করতে করতে মহানগরে আসছেন। এবং মহানগর থেকে কিন্তু চারুলতা, অর্থাৎ আবার ফিরে যাচ্ছেন চারুলতা, কিন্তু আবার আইকনিক একটা মুখ হয়ে উঠছে মাধবের মুখটা, কলকাতার চাকুরে মেয়ে। আর প্রথম যখন মেয়েরা শিখছে, পড়ছে, লিখছে, তার ইতিহাসে চলে যাচ্ছে এবং তার মধ্যে নিজেও এটাকে জানছেন, আবিষ্কার করছেন, নিজেও তার মধ্য দিয়ে জারিত হচ্ছেন। 81 সালে, এটা দিয়ে শেষ করি, 81 সালে আমি অনেকগুলো সাক্ষাৎকার ওর সঙ্গে করি। তার মধ্যে একটা ফিল্ম সোসাইটির পত্রিকা, সিনেওয়েভ বলে একটা পত্রিকা, ইংরেজিতে বেরোতো, তার জন্য আমি একটা সাক্ষাৎকার করি ডিসেম্বর মাসে।
81 সালে। এটা ওই পত্রিকাতেই রয়েছে, কোথাও পরে ছাপা হয়নি অন্য কোথাও। দীর্ঘ সাক্ষাৎকার। তাতে আমি ওকে বলি 81 সালে উনি ঘরে বাইরে করবার শুরু করেছেন, হাত দিয়েছেন সবে। কাস্ট তৈরি ঠিক হয়ে গেছে, সেটা নিয়ে একটু কথা বলেন আলোচনাটা শেষে। কিন্তু শুরুতে আমি বলি যে আপনি ওই যে একটা ধারা অনুসরণ করছিলেন, যেটা তারপরে 70-এর দশকে এসে, যেটাকে আমরা কলকাতা চিত্রত্রয়ী বলে থাকি, প্রতিদ্বন্দ্বী, সীমাবদ্ধ, জন অরণ্য, এই তিনটে, সেইটের পর থেকে। এবং আমি যখন ওকে কলকাতা চিত্রত্রয়ীর কথাটা বলি, উনি থামিয়ে দিয়ে বলেন, না না, অরণ্যের দিন রাতেটাও বলো, 4টে ছবি। অরণ্যের দিন রাতে তো কলকাতা নিয়ে। কলকাতার মানুষ, তারা গ্রামকে কিন্তু তারা শোষণ করে, তারা মজা করতে চায়। একটা আদিবাসী মেয়েকে পেলে তাকে নিয়ে মজা করে। সেই কলকাতাও কিন্তু কলকাতা, এবং ওটা কলকাতার ছবি। তার ফলে ওটাকে ট্রিলজি বলো না, ওটাকে কোয়ার্টেট বলো। তাই আমি বলি ঠিক আছে, থামিয়ে দিয়ে আমাকে বলো। তাই বলি যে এই ছবিগুলো আপনি আর বেশ অনেক বছর করছেন না কেন? তখন একটু চুপ করে গিয়ে বলেন যে আমি এমন একটা সংকট দেখি 70-এর এই ছবিগুলোর মধ্যে, এবং তার থেকে বেরোনোর কোনো পথ আমি আর খুঁজে পাচ্ছি না। তখন আমার মনে হয় যে আমি ছোটদের জন্য, তুমি লক্ষ্য করেছো আমি সন্দেশে আরো বেশি সময় দিচ্ছি, লিখছি ছোটদের জন্য, ছবি করছি ছোটদের জন্য, ওইখান থেকে নতুন করে শুরু করতে হবে। অর্থাৎ ওই ইতিহাসটাকে উনি যেভাবে দেখেছেন, সেটা যখন একটা গভীর সংকটের মধ্যে তলিয়ে যাচ্ছে দেখছেন, তার ধাক্কাটা থেকে সরে আসছেন, সরে এসে একটা খুব বড় পালা বদল ঘটছে। কিন্তু আবার ঘরে বাইরেতেও, ঘরে বাইরে আর মানে শুরু করেই অসুস্থ হয়ে পড়লেন। তারপর থেকে ওই ছবির, নিজে ছবি করার, এবং ওই যে শ্লাঘা ছিল, একটা গর্ব ছিল যে পুরো ছবিটা আমি নিজে করতে পারি, সেটা তো আর নেই। সম্পূর্ণ পরনির্ভর হয়ে পড়েন, যেটা ওর পরের ছবিগুলোর মধ্যে ধরাও পড়ে। তাই একটা অসমাপ্ত ইতিহাস বোধ, ইতিহাস জ্ঞান, ইতিহাস যাপন বলে মনে হয় ওর সারা জীবনের ছবির ইতিহাসটা।